Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also NOSET 9 110 rank holder. So আজকে আমরা একটা নতুন সাবজেক্ট স্টার্ট করছি, দ্যাট ইজ কমিউনিটি হেলথ নার্সিং। এখানে আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট হবে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে শুধুমাত্র সেইগুলোই পড়বো, ঠিক আছে? তাহলে শর্ট আর কনসাইজ ম্যানারে আমরা পড়বো, ঠিক আছে? ফার্স্টলি হেলথ কি, হেলথের ডেফিনেশনটা ইম্পর্ট্যান্ট। WHO যে ডেফিনেশনটা এটা কিন্তু আসে, এটা হচ্ছে হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। এটা আমরা অলরেডি ভালোভাবে জানি, আর এই ডেফিনেশনটা আমাদের সবসময় মাথায় একদম মুখস্থর মতো থাকা উচিত, ঠিক আছে? তাহলে হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। কনসেপ্ট অফ হেলথের মধ্যে বায়োমেডিক্যাল কনসেপ্ট, হলিস্টিক কনসেপ্ট, সাইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট এগুলো থাকে। ডাইমেনশনের মধ্যে ফিজিক্যাল ডাইমেনশন, যেটা ফিজিক্যালি হয়, সোশ্যাল ডাইমেনশন, মেন্টাল ডাইমেনশন, আর একটা স্পিরিচুয়াল আর ইমোশনাল ডাইমেনশন, এগুলো থাকে। কমিউনিটি মানে আ গ্রুপ অফ পিপল শেয়ারিং কমন নিডস, ইন্টারেস্ট, রিসোর্সেস আর এনভায়রনমেন্টস। কমিউনিটি হেলথ মানে কি, ইট রেফার্স টু দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য মেম্বার্স অফ দ্য কমিউনিটি, to the problems affecting their health and to the totally of healthcare provided to the community. এটা হচ্ছে community health. Then community health nursing কি, community health nursing process refers to the systemic series of steps which are followed by public health nurse in community health and nursing problem using community approaches and resources. আর কমিউনিটি হেলথ নার্সকে এগুলো প্রোভাইড করছে, তাহলে কমিউনিটি হেলথ নার্স ইজ আ রেসপন্সিবল টু প্রোভাইড জেনারেল অ্যান্ড কম্প্রিহেন্সিভ পাবলিক হেলথ অ্যান্ড নার্সিং সার্ভিসেস টু পিপল অ্যাট লার্জ ইন আ ডিফাইন্ড কমিউনিটি। The nurse, according to ICN, a nurse is a person who has completed program of basic nursing education and is qualified and authorized in his or her country to provide responsible and competent professional service for the promotion of health, the prevention of illness, the care of the sick and well individuals, the rehabilitation services. Principle of community health nursing ki, meet the community and establish contact with community, identification or recognition of health problem and needs, setting priorities among health problems, planning and problem solving, intervention and implementation, আর হচ্ছে evaluation। এগুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ কমিউনিটি হেলথ নার্সিং। দেন হিস্ট্রি অফ নার্সিং এডুকেশন ইন ইন্ডিয়া, এগুলো এত কিছু দরকার নেই, শুধুমাত্র যে পয়েন্টগুলো বলছি প্রিভিয়াস ইয়ারে যেগুলো কোয়েশ্চেন এসেছিলো সেগুলো একটু একটু ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট নার্সিং স্কুল ইন ইন্ডিয়া, যেটা 1871-এ হচ্ছে ফার্স্ট স্কুল অফ নার্সিং ওয়ের এস্টাবলিশড ইন গভর্নমেন্ট জেনারেল হসপিটাল মাদ্রাসে এস্টাবলিশ হয়েছিল। এটা হচ্ছে 6 মান্থ ডিপ্লোমা মিডওয়াইফ প্রোগ্রাম ছিল ফর 4 স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবে। আর হচ্ছে 2006-এ দ্য আইএনসি মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ফার্স্টলি হ্যাড পাবলিশ দ্য কোড অফ এথিক্স ফর নার্সেস অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার জন্য যে কোড অফ এথিক্সটা কখন পাবলিশ হয়েছিল, যেটা হচ্ছে 2006-এ। বাকি এগুলো এত লাগবে না, এগুলো তোমরা চাইলে পড়তে পারো, বাট এগুলো নিয়ে কখনো কোয়েশ্চেন আসেওনি আর এত লাগবে না। এরপর আসছি যেটা হচ্ছে লেভেল অফ হেলথ কেয়ার। লেভেল অফ হেলথ কেয়ারের মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম, যেটাকে আমরা এসেন্সিয়াল হেলথ কেয়ার অফ ইন্ডিয়া বলি, ইট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড হেলথ সিস্টেম ওয়ের এসেন্সিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আর প্রোভাইডেড। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল অফ কন্ট্যাক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল আর হেলথ সিস্টেম, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম। আর এখানে হচ্ছে আমরা এসেন্সিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করতে পারি। অ্যাট দিস লেভেল হেলথ কেয়ার ইজ মোস্ট এফেক্টিভ। এক্সাম্পল অফ প্রাইমারি হেলথ কেয়ার, সাব সেন্টার আর প্রাইমারি হেলথ সেন্টার, পিএসসি, এগুলো হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে আসে। দেন হচ্ছে সেকেন্ডারি হেলথ কেয়ার সিস্টেম, দিস ইজ দ্য সেকেন্ড লেভেল অফ হেলথ কেয়ার সিস্টেম। ইয়ার ডিল উইথ মোর কমপ্লেক্স প্রবলেম, মোর ফোকাস অন দ্য কিউরেটিভ ডিজিজেস। এখানে হচ্ছে কিউরেটিভ ডিজিজের উপরে মোর ফোকাস থাকে, আর কমপ্লেক্স প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে ট্রিট করতে হেল্প করে। দিস লেভেল সার্ভস অ্যাজ দ্য ফার্স্ট রেফারেল ইউনিট অর এফআরইউ ইন দ্য হেলথ সিস্টেম। সিএসসিটাকে ওই জন্য ফার্স্ট রেফারেল ইউনিট আমরা বলে থাকি। এক্সাম্পল অফ সেকেন্ডারি হেলথ কেয়ার হচ্ছে সিএসসি অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল। টার্সিয়ারি হেলথ কেয়ার সিস্টেম হচ্ছে দিস লেভেল ট্রিট more complex diseases or super specialist cares. This is the top level of healthcare system. This institute along with specialized care are also providing planning and managerial skills and teaching for medical, paramedical and nursing staffs.
এক্সাম্পল অফ টার্সিয়ারি হেলথ কেয়ার হচ্ছে রিজিয়নাল হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট লাইক এইমস, জিপমার, পিজিআই, এসজিপিজিআই, নিমহ্যান্স, এগুলো সব আমাদের টার্সিয়ারি হেলথ কেয়ার হসপিটাল। মানে এটার সাথে হচ্ছে আমাদের মেডিকেল যে মেডিকেল হসপিটালগুলো, মানে যেখানে মেডিকেল পড়ানো হয় বা বিএসসি নার্সিং এসবগুলো পড়ানো হয়, সেই সবগুলোও আমরা টার্সিয়ারি হসপিটালের মধ্যে রাখি। ঠিক আছে। The institute along with specialized care are also providing planning and managerial skills and teaching for medical, paramedical and nursing staff. তারপর হচ্ছে অলসো রিমেম্বার দ্য 3 টায়ার হেলথ কেয়ার সিস্টেম, যেটা হচ্ছে সাব সেন্টার, পিএসসি আর সিএসসি, এস্টাবলিশড আন্ডার রেকমেন্ডেশন অফ শ্রীবাস্তব কমিটি। শ্রীবাস্তব কমিটিটা হচ্ছে 3 টায়ার সিস্টেমটাকে রেকমেন্ড করেছিল। তাহলে এটাও অনেক সময় কোয়েশ্চেনে আসে। হেলথ ফর অল, দিস কনসেপ্ট ডিক্লেয়ার্ড ইন 1978 by WHO Assembly, in which decided that the main goal of the government and WHO is that essential health would be achieved for all people of world by 2000. Alma Ata Declaration statement is people's health is in people's hand. ঠিক আছে, এটা হচ্ছে আলমা আটা ডিক্লারেশন 1978-এ বলেছিল। এটা হচ্ছে হেলথ ফর অল। এরপর রোল অফ নার্সেস ইন প্রাইমারি হেলথ কেয়ার কি, যেটা WHO এক্সপার্ট কমিটি ডিফাইন দ্য রোল অফ নার্স ইন প্রাইমারি হেলথ কেয়ার অ্যাজ ফলোজ: অ্যাসেসিং দ্য হেলথ স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটিস, মোবিলাইজিং কমিউনিটি ইনভলভমেন্ট, মানে একদম প্রাথমিক যে হেলথ কেয়ারটা সেটাতে আমরা একদম কমিউনিটি ইনভলভমেন্ট করবো, হেলথ স্ট্যাটাসগুলোকে অ্যাসেস করবো, কমিউনিটি গিয়ে গিয়ে হচ্ছে নার্স এগুলো করে। প্রোভাইডিং integrated healthcare including the treatment of emergencies and making referrals, maintaining epidemiological যে সার্ভিলেন্সগুলো এগুলো হচ্ছে মেনটেন করা হয়, ট্রেনিং অ্যান্ড সুপারভিশন অফ হেলথ ওয়ার্কার্স, কোলাবোরেটিং উইথ সাপোর্টিভ টিম মেম্বার অ্যান্ড সাপোর্টিভ স্টাফ, মনিটরিং প্রোগ্রেস ইন প্রাইমারি হেলথ কেয়ার। এরপর ফ্যামিলি হেলথ সার্ভিসেসের মধ্যে দিস ইনক্লুড দ্য ফলোয়িং অ্যাজ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, নিউট্রিশন আর হচ্ছে হেলথ এডুকেশন। এরপর মিলেনিয়াল ডেভেলপমেন্টাল গোলস আছে, যেটা MDG। দিস গোলস আর ডিক্লেয়ার্ড ইন সেপ্টেম্বর 2000। ইয়ারটা মনে রাখবে যে MDG ওয়াজ ডিক্লেয়ার্ড ইন 2000। ঠিক আছে। গভর্নমেন্ট সেট দ্য ডেট অফ 2015 টু মিট দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল। এটার হচ্ছে টোটাল 8টা গোল আছে MDG। ঠিক আছে, যেটা eradicate the extreme poverty and hunger, achieve universal primary education, promote gender equality and empowerment, empower women, reduce child mortality, improve maternal health, combat HIV, AIDS, malaria and other diseases, ensure environmental sustainability and develop global partnership for development। এগুলো আলাদা করে পরপর 8টা গোল মনে রাখার দরকার নেই, টোটাল নাম্বার যে 8টা গোল আছে সেটা শুধু মনে রাখবে। ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল, যেটা হচ্ছে SDG। এটা পরে তৈরি হয়েছিল, মানে দিস আর 17 গোলস, যেটা আমরা MDGতে কিন্তু 8টা গোল পড়েছি, টোটাল 8 গোল, আর SDGতে হচ্ছে 17টা গোল। ঠিক আছে, অ্যান্ড 169 টার্গেটস সেট বাই ইউনাইটেড নেশন ইন 2015 ফর দ্য ইয়ার অফ 2030। ঠিক আছে, এরপর অনেকগুলো গোল আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যারা CAGOর এক্সাম দিচ্ছ তারা অ্যাটলিস্ট গোলগুলোর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট 1, 2, 3, 4, 5, 6 আর 17টা, এটা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবে। গোল 1 হচ্ছে নো পভার্টি, 2 হচ্ছে জিরো হাঙ্গার, 3 হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন, 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, 6 হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। আর বাকি এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু এগুলো হচ্ছে ইকোনমিক বা ক্লিন এনার্জির দিকে, আমাদের হেলথ রিলেটেড অতটা নয়, ওই জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আর 17 নাম্বার গোলটা যেটা হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস, এগুলো একটু মনে রাখবে, বাকিগুলো অতটা দরকার নেই। ঠিক আছে, আর যারা CAGOর এক্সাম দিচ্ছ তাদের জন্য এই কটা গোলই ইম্পর্ট্যান্ট, বাকিগুলো জাস্ট পড়ে রাখবে একবার উপর থেকে নামগুলো, বাস, আর কিছু অতটা ইম্পর্ট্যান্ট নয়। এরপর আমরা আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে লেভেল অফ প্রিভেনশন। ফার্স্টে হচ্ছে প্রাইমর্ডিয়াল লেভেল অফ প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল মানে কি? ইট ইজ দ্য প্রিভেন্টিভ অ্যাকশন টেকেন ফর রিডিউসিং দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য কনসার্ন ডিজিজ। ঠিক আছে, এটা হচ্ছে নেওয়া হয় প্রিভেন্টিভ অ্যাকশন টেকেন ফর রিডিউসিং দ্য রিস্ক ফ্যাক্টর, মানে যখন কোনো রিস্ক ফ্যাক্টরই প্রেজেন্ট থাকছে না, কোনো কিছু থাকছে না, ওই রিস্ক ফ্যাক্টরগুলো কমানোর জন্য যে ইন্টারভেনশনগুলো বা প্রিভেন্টিভ অ্যাকশনগুলো নেওয়া হয় সেটা হচ্ছে প্রাইমোডিয়াল লেভেল অফ প্রিভেনশন। ইট ইজ আ নিউ কনসেপ্ট অফ লেভেল অফ প্রিভেনশন ইনক্লুডিং এফোর্টস আর ডিরেক্টেড টুয়ার্ডস ডিসকারেজিং চাইল্ডস অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল। মানে এটা বাচ্চাদেরকে ছোটোর থেকে হচ্ছে শেখানো হয়, চাইল্ডহুড থেকে, যেটা হচ্ছে আমরা ভালো লাইফস্টাইলটা বাচ্চাদের
বাচ্চাদেরকে শেখানো হয়, আর খারাপ যে লাইফস্টাইলগুলো, হার্মফুল লাইফস্টাইলগুলোকে হচ্ছে বাদ দেওয়া হয়, ঠিক আছে। সেইটা হচ্ছে প্রাইমোডিয়াল লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ে। ইট ইজ আ নিউ কনসেপ্ট দ্যাট ইজ রিসিভিং স্পেশাল অ্যাটেনশন ইন দ্য প্রিভেনশন। আচ্ছা, মোড অফ ইন্টারভেনশন হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন আর হচ্ছে মাস এডুকেশন। এইভাবে হচ্ছে আমরা প্রাইমোডিয়াল প্রিভেনশন করতে পারি। এক্সাম্পল হচ্ছে প্রাইমোডিয়াল লেভেল ইজ দ্য বেস্ট লেভেল অফ প্রিভেনশন ফর নন কমিউনিকেবল ডিজিজেস। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, যে নন কমিউনিকেবল ডিজিজেসের জন্য কোনটা হচ্ছে বেস্ট লেভেল অফ প্রিভেনশন, দ্যাট ইজ দ্য প্রাইমোডিয়াল প্রিভেনশন। কারণ কি নন কমিউনিকেবল ডিজিজ যেমন ধরো হার্ট ডিজিজ বা হচ্ছে আমাদের ক্যান্সার, এগুলো হচ্ছে আমরা যদি ছোটোর থেকে ভালো লাইফস্টাইল মেনটেন করি, মানে ডায়েটটা ধরো হার্ট ডিজিজ কখন তৈরি হয়, ছোটোর থেকে সবাই যদি ফাস্ট ফুড খাচ্ছে বা হচ্ছে অনেক তেল জাতীয় খাবার খাচ্ছে, সেটার জন্য তার কোলেস্ট্রল লেভেল এগুলো সব মানে অনেকটা বেড়ে যায়। তারপর হচ্ছে তার ফ্যাট জমতে জমতে, আমরা যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসেও পড়েছিলাম, ফ্যাট ডিপোজিট হতে হতে আর্টারিজগুলোকে ব্লক করে দেয়, ঠিক আছে। তাহলে ওই সব খাবার যদি আমরা হেলদি একটা ডায়েট রাখি, গ্রিন ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস বা নর্মাল প্রোটিন যতটা দরকার, কার্ব যতটা দরকার, এভাবে যদি আমরা হেলদি ডায়েট প্ল্যান করে ছোটোর থেকে এটা মেনটেন করি, তাহলে হচ্ছে আমাদের হার্ট ডিজিজের রিস্কগুলো অনেকটা কমে যাবে অ্যাডাল্টহুডে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রাইমোডিয়াল লেভেল অফ প্রিভেনশন। আর ওই জন্য এটা হচ্ছে বেস্ট লেভেল অফ প্রিভেনশন ফর নন কমিউনিকেবল ডিজিজ। সেমভাবে হচ্ছে অ্যাডোলেসেন্টের এজে যখন চলে আসে বাচ্চা, মানে সেই পার্সনটা হচ্ছে স্মোকিং, এইসব অ্যালকোহল, এইসবের ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যায় তাদের মধ্যে, তাহলে তখনই যদি আমরা তাদেরকে বোঝাই যে এগুলো হচ্ছে কনজিউম করা কতটা মানে হেলথের জন্য বাজে, তাহলে তারা হচ্ছে কনজিউম করবে না। তো সেক্ষেত্রে তাদের যে ক্যান্সারের রিস্ক এগুলোও হচ্ছে কমে যাবে, ঠিক আছে। তো প্রিভেনশন অফ ব্যাড ফুড হ্যাবিটস অ্যান্ড টু প্রিভেন্ট স্মোকিং অ্যান্ড অ্যালকোহলিজম, এগুলো হচ্ছে প্রাইমোডিয়াল লেভেল অফ প্রিভেনশন। দেন হচ্ছে প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন, ইট ইজ দ্য অ্যাকশন টেকেন প্রায়র টু অনসেট অফ ডিজিজ, মানে একটা ডিজিজ অনসেটের আগে নেওয়া হচ্ছে, উইচ রিমুভস দ্য পসিবিলিটি দ্যাট আ ডিজিজ উইল এভার অকার। ডিজিজটা যাতে না হয় সেটার জন্য প্রাইমারি প্রিভেনশন করা হয়। ইট প্রমোটস ওয়েলবিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। Primary level of prevention is applied when the risk factor are present but the disease has not yet taken place. এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন কখন হয়, যখন হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো ধরো প্রেজেন্ট আছে কিন্তু ডিজিজটা এখনও হচ্ছে হয়নি, ঠিক আছে। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো প্রেজেন্ট থাকলেই যাতে করে ডিজিজটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, সেই লেভেল অফ প্রিভেনশনটাকে আমরা প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন বলবো। ইট সিগনিফাইজ ইন্টারভেনশন ইন দ্য প্রি প্যাথোজেনেসিস ফেজ অফ আ ডিজিজ অর হেলথ প্রবলেম। মানে এটা কখন হচ্ছে ইন্টারভেনশনটা করতে হয়, দ্যাট ইজ ইন দ্য প্রি প্যাথোজেনেসিস ফেজ। প্যাথোজেনেসিস মানে যখন হচ্ছে ডিজিজটা হচ্ছে বা প্যাথোজেনেসিটি একটা চলে এসছে, মানে ধরো কোনো একটা ভাইরাস এলো, সেটা হচ্ছে আমাদের বডিতে কিছুদিন থাকে, তারপরে হচ্ছে ওটা প্যাথোজেনিক যে ইয়েগুলো সেগুলো শো করে, মানে সিমটম শো করে। প্যাথোজেনেসিটি মানে হচ্ছে ইনফেকশন করার যে অ্যাবিলিটি বা হচ্ছে পুরো পার্সনের মধ্যে ডিজিজ করার যে অ্যাবিলিটিটা আছে, সেটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। এরপর প্রি প্যাথোজেনেসিস মানে ওটার আগেই, ধরো একটা জায়গা খুব পলিউটেড আছে, সেখানে হচ্ছে ডিজিজ হওয়ার রিস্ক আছে, ঠিক আছে। তো আমরা ওই পলিউশনগুলোকে দূর করব বা যেগুলো আমাদের রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোকে দূর করব যাতে করে ডিজিজটা না হয়। তো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। মোডস অফ ইন্টারভেনশন হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে হেলথ প্রমোশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন, ঠিক আছে। হেলথ প্রমোশন মানে ইট ইজ টার্গেটেড অ্যাট স্ট্রেংথেনিং দ্য হোস্ট থ্রু আ ভ্যারাইটি অফ অ্যাপ্রোচেস অর ইন্টারভেনশন অর ইট ইজ দ্য অ্যাকশন দ্যাট প্রমোট হেলথ, ঠিক আছে। মানে হচ্ছে এটা হচ্ছে ওই হোস্টটাকে হচ্ছে স্ট্রেংথেন করবে ফর আ ভ্যারাইটি অফ ইন্টারভেনশন আর অ্যাপ্রোচেস। হোস্ট মানে কি, যার মধ্যে ডিজিজটা হবে, যেমন হচ্ছে হিউম্যান হচ্ছে হোস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে একটা হোস্ট, ঠিক আছে। ইট ইজ দ্য অ্যাকশন দ্যাট প্রমোট হেলথ, মানে যেটা হচ্ছে হেলথটাকে প্রমোট করে। এক্সাম্পল কি, হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন, মানে হেলথ এডুকেশন দিয়ে আমরা বোঝাতে পারি যে এই সবগুলো করবেন না, তাহলে এই ডিজিজটা কিন্তু হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল যেসব কমিউনিটিতে আমরা দেখেছি রোডেন্টের অনেক বেশি, মানে ইঁদুর এসব থাকে, তো ইঁদুরের থেকে অনেক কিছু ডিজিজ ছড়ায়, তাহলে আমরা সেখানে হেলথ এডুকেশন দিই যে ইঁদুর থেকে এই ডিজিজ ছড়াতে পারে, তাহলে ইঁদুরগুলোকে এইভাবে মারতে পারেন, রোডেন্টকে এভাবে কিল করা যেতে পারে, ঠিক আছে, বা ওগুলো ট্র্যাপ করে হচ্ছে বাইরে
কোথাও ছেড়ে দেওয়া যেতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা হেলথ এডুকেশনও বলি, ঠিক আছে, যাতে করে ডিজিজটা তাদের না হয়ে যায়। রিস্ক ফ্যাক্টর আছে, কারণ কি এখানে ইঁদুরটা একটা রিস্ক ফ্যাক্টর, তারাই ডিজিজগুলো কজ করছে। এরপর রিস্ক ফ্যাক্টরটাকে হাটিয়ে যদি দিই হেলথ এডুকেশনের থ্রু দিয়ে, তাহলে সেটা হচ্ছে আমাদের হেলথ প্রমোশন। এরপর এনভায়রনমেন্টাল মডিফিকেশন আমরা করতে পারি, নিউট্রিশনাল ইন্টারভেনশন, লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস, অ্যাসেসমেন্ট অফ রিস্ক, ইঞ্জুরি অ্যান্ড ইলনেস, অ্যাভয়েডিং স্মোকিং, মেনটেনিং আইডিয়াল বডি ওয়েট, পার্সোনাল হাইজিন, এক্সারসাইজ, রেস্ট, ওয়াটার পিউরিফিকেশন, স্যানিটেশন, রুটিন, হ্যান্ড ওয়াশিং, এগুলো সব কিন্তু হেলথ প্রমোশনের আন্ডারে পড়ে। যখনই আমরা দেখব যে রিস্ক ফ্যাক্টর একটা আছে বা ডিজিজ এখনও হয়নি, সেটাই আমাদের কিন্তু প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়ে। এরপর প্রাইমারি প্রিভেনশনের হেলথ প্রমোশন কখন বলবো? যখন আমাদের হেলথটাকে প্রমোট করছে, আইদার বাই হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন, বা যে জিনিসগুলো আমাদের হেলথটাকে প্রমোট করবে, হ্যান্ড ওয়াশিং, পার্সোনাল হাইজিন, এই সব জিনিসগুলো। স্পেসিফিক প্রোটেকশন মানে কি? ইট ইজ দ্য টার্গেটিং দ্য প্রিভেনশন অফ ডিজিজ থ্রু আ স্পেসিফিক ইন্টারভেনশন, মানে ওই ডিজিজটা প্রিভেন্ট করার জন্য একটা স্পেসিফিক ইন্টারভেনশন করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক প্রোটেকশন। ফর এক্সাম্পল, কন্ট্রাসেপটিভ মেথড টু প্রিভেন্ট এসটিডি, কন্ট্রাসেপটিভ মেথড আমরা ইউজ করি এসটিডি প্রিভেন্ট করার জন্য, সেটাও হচ্ছে একটা স্পেসিফিক প্রোটেকশন। কারণ কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেন্ট করার জন্য কন্ডম ইউজ করতে বলা হয়, এসবগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক প্রোটেকশন। ভ্যাকসিনেশন অর ইমিউনাইজেশন, একটা পার্টিকুলার ডিজিজের জন্য সে ভ্যাকসিন নিচ্ছে, তাহলে এটাও হচ্ছে আমাদের স্পেসিফিক প্রোটেকশনের জন্য আসছে। পিপি, ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস, ভিটামিন এ ডেফিসিয়েন্সি যাতে না হয়ে যায়, এই জন্য ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস নেওয়া হয়, তাহলে এটাও স্পেসিফিক প্রোটেকশন। কোয়ারেন্টাইন ফর কমিউনিকেবল ডিজিজেস, জেনেটিক কাউন্সেলিং অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, এগুলো সব আমাদের স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে আসছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, ইট ইজ দ্য আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট। আর্লি ডায়াগনোসিসের যেগুলো পড়বো, যে কোনো আর্লি ডায়াগনোসিস, সেগুলো কিন্তু আমরা সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন পড়বো। অ্যান্ড অফকোর্স ট্রিটমেন্ট, কারণ কি ডিজিজ হয়ে গেছে, সেটা যাতে আরও প্রোগ্রেস না হয়, সেই জন্য ট্রিটমেন্টটা যেটা আছে সেটা কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ে, ইনক্লুডিং সার্জিক্যাল প্রসিডিউরস। ইট হল্টস দ্য প্রোগ্রেস অফ ডিজিজ অ্যাট ইটস ইনসিপেন্ট স্টেজ অ্যান্ড অ্যাভয়েড কমপ্লিকেশন। এটা হচ্ছে ওই ডিজিজটা যে স্টেজে আছে সেটাকে সেখানেই হল্ট করে দিচ্ছে যাতে করে কমপ্লিকেশনগুলো আর না বেড়ে যায়, ঠিক আছে। ন্যাশনাল হেলথ প্রোগ্রাম বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মোস্টলি অপারেট অ্যাট সেকেন্ডারি হেলথ লেভেল অফ প্রিভেনশন। তাহলে যেটা ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো যেগুলো সব আছে, সেগুলো মোস্টলি মানে সবগুলো নয়, কিন্তু বেশিরভাগ ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলোই কোন লেভেল অফ প্রিভেনশনে ওয়ার্ক করে? দ্যাট ইজ অন সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন। সেকেন্ডারি প্রিভেনশন ইজ অ্যান ইনপারফেক্ট টুল ইন কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ ডিজিজ। ইট ইজ মোর এক্সপেন্সিভ অ্যান্ড লেস এফেক্টিভ দ্যান প্রাইমারি প্রিভেনশন। এটা হচ্ছে একটা ইমপারফেক্ট টুল অফ কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ ডিজিজ। এটা কিন্তু এক্সপেন্সিভ হয় আর লেস এফেক্টিভ দ্যান প্রাইমারি প্রিভেনশন। যেহেতু প্রাইমারি প্রিভেনশনটা আমরা ডিজিজ হওয়ার আগেই নিচ্ছি, তাহলে ওটা অবশ্যই বেশি এফেক্টিভ হবে দ্যান সেকেন্ডারি প্রিভেনশন, কারণ কি সেকেন্ডারি প্রিভেনশনটা ডিজিজ হওয়ার পরে আমরা নিচ্ছি, ঠিক আছে, বা আর্লি ডায়াগনোসিস সেগুলো করছি। It is an important level of prevention for diseases like tuberculosis, leprosy and STD. Mode of intervention, early diagnosis and treatment. এই ডায়াগনোসিসটা শুধু একটু এক্সেপশন হিসাবে মনে রাখবে, এটা কিন্তু ডিজিজ হচ্ছে না, বাট আমরা আর্লি যে ডায়াগনোসিস প্রসিডিওরগুলো করি সেগুলো সব কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের আন্ডারে পড়ে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এটা সবাই গুলিয়ে যায় যে ডায়াগনোসিস, এগুলো তো স্ক্রিনিং টেস্ট আছে, তাহলে মেবি এগুলো প্রাইমারি প্রিভেনশন, কিন্তু না, অল ডায়াগনোসিস আর আন্ডার দ্য সেকেন্ডারি প্রিভেনশন। আমি বারবার রিপিট করছি, যে কোনো স্ক্রিনিং টেস্ট সেগুলো কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ে। যেমন প্যাপস্মিয়ার, কোলোনোস্কোপি, ম্যামোগ্রাফি, মান্থলি বিএসি অ্যান্ড ডিএসি, বেস সেলফ এক্সামিনেশন, টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন, এগুলো সব কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন। চেকিং অফ বিএমআই এভরি মান্থ, আইসোলেশন ফর কমিউনিকেবল ডিজিজেস, পুটাম স্মিয়ার ফর এক্সাম অফ, এটাও ইম্পর্টেন্ট, এএফপি, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট, অল ন্যাশনাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হেলথ প্রোগ্রামস অ্যান্ড অল সার্জিক্যাল প্রসিডিওর মাইনর আর মেজর, সব কিন্তু আমাদের আর্লি ডায়াগনোসিসের মধ্যে সেকেন্ডারি প্রিভেনশন, এগুলো সব। এরপর ট্রিটমেন্ট শর্টেন্স পিরিয়ড অফ রিডিউসেস মর্টালিটি অ্যান্ড প্রিভেন্টস অকারিং অর ফার্দার কেসেস, যেটা সেকেন্ডারি কেসেস অর এনি লং টার্ম ডিসএবিলিটি। এক্সাম্পল ডটস, মানে
যেটা আমাদের টিবিতে আমরা ডটস পড়ে থাকি, আর হচ্ছে মাল্টি ড্রাগ যেটা ট্রিটমেন্ট, সেগুলোও কিন্তু মানে মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট বা মাল্টি ড্রাগ থেরাপি বলে থাকি। ডটসটা হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটাকে আমরা ডটস বলে থাকি। টিবির ক্ষেত্রে এগুলো ইউজ হয়। এগুলো সব কিন্তু আমাদের সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনে আসে। এরপর আসছি টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। ইট ইজ অ্যাপ্লাইড ওয়েন ডিজিজেস হ্যাড অ্যাডভান্স বিয়ন্ড আর্লি স্টেজেস, মানে ডিজিজটা হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। aim of this level is to reduce or limit impairment and disabilities, যাতে করে পার্সনটার ইম্পেয়ারমেন্ট আর ডিসএবিলিটি না হয়, সেই জন্য এটা হচ্ছে নেওয়া হয়, ঠিক আছে, টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশনটা। তাহলে এটার এমটা হচ্ছে টু রিডিউস or limit impairment and disabilities, minimize suffering caused by existing departure from good health, আর সাফারিংটা যাতে হচ্ছে মিনিমাইজ করা যায় সেক্ষেত্রেও এটা ইউজ হয়। টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন সিগনিফাইজ ইন্টারভেনশন ইন দ্য লেট প্যাথোজেনেসিস ফেজ। এটা কিন্তু ইন্টারভেনশন নিচ্ছে লেট প্যাথোজেনেসিস ফেজে। মোড অফ ইন্টারভেনশন কি, দুটো আছে, একটা ডিসএবিলিটি লিমিটেশন আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। ডিসএবিলিটি লিমিটেশন মানে ইট প্রিভেন্টস দ্য ট্রানজিশন অফ ডিজিজ ফ্রম ইম্পেয়ারমেন্ট টু হ্যান্ডিক্যাপ, এক্সাম্পল ফিজিওথেরাপি। আর রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে ট্রেনিং অর রিট্রেনিং অফ এন ইন্ডিভিজুয়াল টু দ্য হাইয়েস্ট পসিবল লেভেল অ্যান্ড ফাংশন ability. It can medical, vocational, social or psychological. Example, crutches, walker, learning to walk after amputation or joint replacement, palliative care, hospice care, support quality of life for clients and family members, এগুলো হচ্ছে রিহ্যাবিলিটেশন মধ্যে পড়ে। রিহ্যাবিলিটেশন মানে কি, যাতে হচ্ছে তার যেটা হাইয়েস্ট পসিবল ফাংশনাল লেভেল হচ্ছে করাতে পারি ওই পার্সনটা, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। ফর এক্সাম্পল, তার হচ্ছে অ্যাম্পিউটেশন হয়েছে, তাকে আমরা ক্রাচ ওয়াকিং শেখাচ্ছি বা হচ্ছে ওয়াকার দিয়ে হচ্ছে তাকে চলতে শেখাচ্ছি। তাছাড়া তো সে চলতেই পারবে না, ঠিক আছে, অ্যাম্পিউটেশন হয়েছে, সেই পেশেন্টটা চলতেই পারবে না। তো সেগুলো কিন্তু রিহ্যাবিলিটেশনের মধ্যে পড়ে, মানে তার হাইয়েস্ট পসিবল ফাংশনাল অ্যাবিলিটি, যেমন হচ্ছে সে তার চলাটা, এটা হচ্ছে তার ফাংশনাল একটা অ্যাবিলিটি। আর হাইয়েস্ট পসিবল বলতে সে হচ্ছে এটা ম্যাক্সিমাম পসিবল সে চলতে পারবে, তার থেকে বেশি কিন্তু পসিবল নয়। তো ওই জন্য বলছে হাইয়েস্ট পসিবল তার ফাংশনাল অ্যাবিলিটিটাকে করানো, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। যেমন ক্রাচেস ওয়াকার দিয়ে তাকে চলতে শেখানো, এটা কিন্তু রিহ্যাবিলিটেশনের মধ্যে পড়ছে। ওয়েরাস ডিসএবিলিটি লিমিটেশন মানে হচ্ছে ডিজিজটাকে ইম্পেয়ারমেন্ট থেকে হ্যান্ডিক্যাপে হচ্ছে প্রিভেন্ট করছে, ঠিক আছে, যাতে হ্যান্ডিক্যাপ না হয়ে যায়। ফর এক্সাম্পল ফিজিওথেরাপি, একটা পার্সনের হচ্ছে ধরো কোথাও কোনো ফ্র্যাকচার বা কোথাও একটা বডি মানে বোনের জন্য হচ্ছে কোথাও পেন হচ্ছে, কোথাও কিছু প্রবলেম হয়েছে, বোনের কোনো প্রবলেম ডিজিজ হয়েছে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি করা হচ্ছে, যাতে করে সে হচ্ছে মানে ডিসঅ্যাবিলিটিটা তার লিমিট করা যায়। যেমন ফিজিওথেরাপি যদি না করা হয় তার কি হবে, সেই জায়গাটা আর সে কাজ করবে না। ফর এক্সাম্পল, ধরো তার কোমরে ব্যথা হচ্ছে, ঠিক আছে, কোমরে হচ্ছে তার ফিজিওথেরাপি দরকার, তাছাড়া সে হাঁটতে পারছে না, নইতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, ঝুঁকতে পারছে না, এসবগুলো পাচ্ছে না, তাহলে এগুলো তো এক একটা ডিসঅ্যাবিলিটি। এরপর ডিসঅ্যাবিলিটিটা লিমিট করছে কিভাবে না, ফিজিওথেরাপি করে। ফিজিওথেরাপি আগের থেকেই যদি সে করে তাহলে সেই ডিসঅ্যাবিলিটিগুলো তার হবে না, ঠিক আছে, ওই জন্য এটাকে বলে ডিসঅ্যাবিলিটি লিমিটেশন। ওয়েরাস রিহ্যাবিলিটেশন মানে তার একটা জিনিস হয়ে গেছে, ফর এক্সাম্পল তার হিপে হচ্ছে, যেটা হিপ নিয়ে বলছিলাম সেটাই বলি, তার হিপে কিন্তু প্রবলেম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, সে হচ্ছে আর চলতেও পারছে না, উঠতে পারছে না, ঠিক আছে, এরপর তাকে হিপ কোনো একটা সার্জারি করানো বা হচ্ছে তাকে হিপ প্রস্থেসিস কিছু একটা দেওয়া, বা তার হিপে হচ্ছে একটা ওরকম পাওয়া যায় না, একটা হচ্ছে স্প্লিন টাইপের কিছু অ্যাটাচ করে দেয়, যাতে করে সে হচ্ছে চলতে পারে বা হচ্ছে যাতে করে তার নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো সে করতে পারে। এটা হচ্ছে হাইয়েস্ট পসিবল তার ফাংশনাল অ্যাক্টিভিটিটা, ফাংশনাল অ্যাবিলিটিটাকে তার রিটেন করা, সেটাকে আমরা বলবো রিহ্যাবিলিটেশন। বোঝা গেছে দুটো ডিফারেন্সটা? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে অনেক কিছু এক্সাম্পল দিয়ে, তার জন্য থিওরিটা আমি ভালোভাবে চেষ্টা করছি বোঝানোর। এরপর হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো ভালো করে দেখো। প্রাইমোডিয়ালের ক্ষেত্রে এখানে ধরো কোয়েশ্চেন থাকবে, উইচ লেভেল অফ প্রিভেনশন ফলোয়িং ট্রেডিশনাল লাইফস্টাইল ফর সিএসডি, ঠিক আছে, মানে যেগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ বা যেগুলো হার্ট ডিজিজের জন্য আর কি যেগুলো নেওয়া হয়, সেগুলো হচ্ছে প্রাইমোডিয়াল, মানে ছোটোর থেকে ফ্রম চাইল্ডহুড, এটা যদি লেখা থাকতো আর একটা ভালো হতো। ট্রেডিশনাল লাইফস্টাইল যেটা ফ্রম চাইল্ডহুড নিচ্ছে সেটা হচ্ছে প্রাইমোডিয়াল।
Prevention of emergence of risk factor is primordial prevention. Base level of prevention for non-communicable disease আমরা পড়লাম, এটা হচ্ছে primordial. Salt restriction to prevent coronary artery disease in which level of prevention? That is also primordial level of prevention. Childhood obesity prevention is also a level of এই যে childhood obesity টা, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিভেনশন অফ ইমার্জেন্স অফ রিস্ক ফ্যাক্টর, আর হচ্ছে ছোটোর থেকে কিছু একটা মেনটেন করছে। মেনটেনেন্স অফ নর্মাল বডি ওয়েট, প্রিজার্ভেশন অফ লাইফস্টাইল, এগুলো প্রাইমোডিয়াল। প্রিমিটিভ নিউট্রিশনাল হ্যাবিট উইচ ইজ আ লেভেল অফ প্রিভেনশন, দ্যাট ইজ দ্য প্রাইমোডিয়াল। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন, দ্যাট ইজ অলসো প্রাইমোডিয়াল প্রিভেনশন। ঠিক আছে, কারণ কি কোনো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে বাচ্চার হচ্ছে কোনো ডিজিজ হবে না, তার কোনো রিস্ক ফ্যাক্টরও রাইজ করছে না, তো সেক্ষেত্রে হচ্ছে ওটাও প্রাইমোডিয়াল। প্রাইমারি হচ্ছে কন্ট্রাসেপশন, ঠিক আছে। ওয়েরিং দ্য হেলমেট ডিউরিং রাইডিং আ বাইক, এটাও কিন্তু প্রাইমারি প্রিভেনশন। ঠিক আছে, হেলমেট পরা একটা বাইকে যখন রাইড করছে, কারণ কি এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের হেড ইঞ্জুরিটাকে প্রিভেন্ট করছে, তাহলে রিস্ক ফ্যাক্টর কিন্তু আছে, কারণ কি অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তায় চললে, তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর। এরপর রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে, বাট হচ্ছে ডিজিজ হচ্ছে না, মানে হচ্ছে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে হেড ইঞ্জুরি হয়ে যাচ্ছে, ডিজিজ হচ্ছে না, তো আগের থেকে যাতে ডিজিজটা না হয় আমরা হেলমেট হচ্ছে পরছি, সেটাও হচ্ছে আমাদের প্রাইমারি প্রিভেনশন এগুলো। এরপর কেমোপ্রোফাইল্যাক্সিস, এটা মানে স্পেসিফিক প্রোটেকশনের আন্ডারে পড়ে ওয়েরিং হেলমেট। দিয়ে হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস ইজ আ এক্সাম্পল অফ প্রাইমারি প্রিভেনশন, অ্যাকশন টেকেন প্রায়ার টু দ্য অনসেট অফ ডিজিজ, প্রাইমারি প্রিভেনশন। ইমিউনাইজেশন হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, যে কোনো ইমিউনাইজেশন, এই মিজেলসের জন্য ধরো ইমিউনাইজেশন করা হচ্ছে, এগুলো কিন্তু স্পেসিফিক প্রোটেকশন, আর সেটাও হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের আন্ডারে পড়ছে। স্পেসিফিক প্রোটেকশনটা প্রাইমারি প্রিভেনশন। পাস্চুরাইজেশন অফ মিল্ক এটাই। হেলথ প্রমোশন অ্যান্ড এডুকেশন, প্রিভেন্টিভ অ্যাকশন টেকেন প্রায়ার টু অনসেট অফ ডিজিজ, কোয়ারেন্টাইন ইজ দ্য লেভেল অফ প্রাইমারি প্রিভেনশন। ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস টু চাইল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ স্পেসিফিক প্রোটেকশন, যেটাও হচ্ছে প্রাইমারির মধ্যে পড়ে। মসকিউটো নেট গুলোও কিন্তু প্রাইমারি। ডিফ্লোরিডেশন অফ ওয়াটার, যাতে করে হচ্ছে ওই ওয়াটারে যেসব ডিজিজগুলো হয়, কলেরা, ডায়রিয়া, এগুলো যাতে না হয় ওই জন্য ডিফ্লোরিডেশন করা হয়, সেটাও কিন্তু প্রাইমারি প্রিভেনশন। অফারিং হাই ফাইবার ডায়েট টু আ ক্লায়েন্ট ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন। ঠিক আছে, কন্ট্রোল অফ, এগুলো লেখা থাকবে, যদি হাই ফাইবার ডায়েট কোন ডিজিজের জন্য করা হচ্ছে সেইটা লেখা থাকলেই তবে সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন হবে, কারণ কি স্পেসিফিক ওই ডিজিজটা প্রিভেন্ট করার জন্য হাই ফাইবার ডায়েট সে খাচ্ছে। কন্ট্রোল অফ টোবাকো, অ্যালকোহল অ্যান্ড রেডিয়েশন প্রোটেকশন আর উইচ লেভেল অফ প্রিভেনশন, এটা হচ্ছে প্রাইমারি। টোটাল অ্যাভয়েডেন্স অফ স্মোকিং অর টোবাকো কনজাম্পশন আর উইচ লেভেল অফ প্রিভেনশন, দ্যাট ইজ অলসো প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। আয়োডাইজ সল্ট ইন আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট। আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রামে আয়োডাইজ সল্টটা ইউজ করা হচ্ছে, সেটাও কিন্তু প্রাইমারি প্রিভেনশন, কারণ কি রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে, তার যে হিলি এরিয়াজ হয় সেই জায়গাতে রিস্ক ফ্যাক্টর একটা থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সিটাকে কন্ট্রোল করার জন্য আয়োডাইজ সল্ট ইউজ করা হয়, সেটাও কিন্তু প্রাইমারি প্রিভেনশন। ওয়েট রিডাকশন, ডায়েটারি সল্ট রিডাকশন, এক্সারসাইজ প্রমোশন, এগুলো প্রাইমারি প্রিভেনশন। প্রভিশন অফ 3 ডোজেস ওপিভি, ইমিউনাইজেশনটা তো বললাম। ফাস্টিং ব্লাড সুগার ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন, দ্যাট ইজ অলসো প্রাইমারি প্রিভেনশন। মেনটেনিং হেলদি লাইফস্টাইল, ইটিং হেলদি ডায়েট অ্যান্ড ডেলি এক্সারসাইজ। আচ্ছা, এখানে একটা বলি, ফাস্টিং ব্লাড সুগারটা এখানে হচ্ছে প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন দেওয়া হয়েছে, বাট যদি লেখা থাকে যে হচ্ছে ব্লাড সুগার মনিটরিং, মানে সেলফ ব্লাড সুগার মনিটরিং ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট, যদি ডায়াবেটিক পেশেন্ট লেখা থাকে তাহলে কিন্তু সেটা আমাদের হবে যেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, সেক্ষেত্রে কিন্তু হবে। ঠিক আছে, যাতে কমপ্লিকেশন ডায়াবেটিসের আর কমপ্লিকেশনগুলো না ডেভেলপ করে, সেই জন্য হচ্ছে ওটা করছি গ্লুকোজ মনিটরিংটা, তো সেটা কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন হবে। আর এক্ষেত্রে শুধু ফাস্টিং ব্লাড সুগার লেখা আছে। ইন কেস অফ নর্মাল পারসন যদি সে করাচ্ছে, ফর এক্সাম্পল একটা বয়সের পরেই এইসব টেস্টগুলো করানো উচিত, 40 এজ পেরিয়ে গেলে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সে করাচ্ছে, সেটা কিন্তু প্রাইমারি প্রিভেনশন। এভাবে পুরোপুরি লাইনে লেখা থাকবে, তোমরা কিন্তু বুঝতে পারবে। যেগুলো মেন জিনিস আমি বললাম, রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে, ডিজিজ হচ্ছে প্রেজেন্ট থাকবে না, সেই ক্ষেত্রে যে প্রিভেনশন নেওয়া হয় সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এটা মাথায় রাখবে, তারপর একটু ভাববে, নিজেই ওটা আনসারটা করতে পারবে। মেনটেনিং হেলদি লাইফস্টাইল, ইটিং হেলদি ডায়েট অ্যান্ড ডেলি এক্সারসাইজ আর উইচ লেভেল অফ প্রিভেনশন, এটাও প্রাইমারি। ঠিক আছে, এরপর এটা যদি লেখা থাকতো যে ফ্রম চাইল্ডহুড, তাহলে সেটা প্রাইমোডিয়াল হয়ে যেত, কিন্তু হেলদি লাইফস্টাইল ধরো একটা অ্যাডাল্ট করছে,
কোনো একটা ডিজিজ প্রিভেনশন করার জন্য, সেটা হচ্ছে তার প্রাইমারি প্রিভেনশন। ঠিক আছে, এগুলো পুরো লাইনে লেখা থাকবে, এখানে শর্ট শর্ট করে লেখা আছে বলে পুরো কোশ্চেনটা লেখা নেই। জেনেটিক কাউন্সেলিং প্রি ম্যারাইটাল প্রি কনসেপশন ফর প্রিভেনশন অফ জেনেটিক অ্যান্ড কনজেনিটাল ডিসঅর্ডার, এটাও কিন্তু প্রাইমারি প্রিভেনশন। দেন আসছে সেকেন্ডারি প্রিভেনশন। আইসোলেশন ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন? দ্যাট ইজ দ্য সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। যেহেতু একটা ডিজিজ হয়ে গেছে, তাকে হচ্ছে দিয়ে আইসোলেট করা হচ্ছে, যাতে করে হচ্ছে আর ডিজিজটা না প্রোগ্রেস হয়, মানে তার হসপিটাল আছে, তার অন্য ডিজিজও কিন্তু হসপিটাল অ্যাকোয়ার ডিজিজও হয়ে যেতে পারে, তো সেই জন্য তাকে আইসোলেট করা হচ্ছে, সেটা কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। সাইকোথেরাপি ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন? দ্যাট ইজ অলসো সেকেন্ডারি। স্ক্রিনিং অফ দ্য ডিজিজ আমি বললাম, আর্লি ডায়াগনোসিস যা কিছু থাকবে সব হচ্ছে সেকেন্ডারি। আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট সেকেন্ডারি। অ্যাকশন দ্যাট হল্ট দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ অ্যান্ড প্রিভেন্ট কমপ্লিকেশন। স্কুল হেলথ চেক আপ কামস আন্ডার সেকেন্ডারি, কারণ কি এটাও একটা হচ্ছে আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে পড়ছে, ওর জন্য হচ্ছে এটা সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। দেন প্যাপ স্মিয়ার টেস্ট, এটা তো পড়লাম সেকেন্ডারি। মনিটরিং অফ ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন, যেটা বললাম এটা কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, কারণ কি মনিটরিং বলতে তার অলরেডি মেবি ও হাইপার টেনশনের পেশেন্ট, ব্লাড সুগার মনিটরিং করছে, মেবি ও ডায়াবেটিসের পেশেন্ট, তো সেক্ষেত্রে এটা কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। ডটস, এমটিটি, স্পুটাম স্মিয়ার, এগুলো হচ্ছে সেকেন্ডারি, অলরেডি বলেছি। অল ন্যাশনাল হেলথ প্রোগ্রাম আর অপারেটেড উইচ লেভেল? সেকেন্ডারি। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন, এগুলো একটা স্ক্রিনিং টেস্ট, তাহলে এগুলো সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। স্মোকিং সিচুয়েশন আফটার আ হার্ট অ্যাটাক কামস আন্ডার উইচ লেভেল অফ প্রিভেনশন? দ্যাট ইজ অলসো সেকেন্ডারি। হার্ট অ্যাটাক হয়ে গেছে, তারপরে হচ্ছে স্মোকিংটা সিচুয়েশন করছে, তার মানে তার ডিজিজ হয়ে গেছে, যাতে আর কমপ্লিকেশন আর কিছু না হয় সেই জন্য স্মোকিংটা সিচুয়েশন করছে, ওই জন্য এটা হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। বিএমআই স্ক্রিনিং আর রেগুলার ইন্টারভ্যাল, এটাও কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। এরপর হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি মানে ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আর উইচ লেভেল অফ প্রিভেনশন? টার্সিয়ারি। ফিজিওথেরাপি ফলোয়িং স্ট্রোক ইজ উইচ লেভেল অফ প্রিভেনশন? দ্যাট ইজ অলসো টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। অল টাইপস অফ crutches, walkers, weight reduction following stroke, other chronic disorder comes under which level of prevention? That is tertiary. Blood sugar lowering medication for diabetes comes under which level of prevention? যেটাও হচ্ছে tertiary, কারণ কি ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে তার যাতে তার অনেকটা কিন্তু মানে ডিজিজটা প্রোগ্রেস করে যায়, ওই জন্য ব্লাড সুগার লোয়ারিং মেডিকেশনগুলো দেওয়া হয়, যাতে করে অনেকটা কমপ্লিকেশন হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে দেওয়া হয়, সেটা কিন্তু টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের স্পেকটেকলস ইউজ করা ইন কেস অফ যাদের, যেমন আমরা ইউজ করি মায়োপিয়ার ক্ষেত্রে হচ্ছে স্পেকটেকলস, হাইপার মায়োপিয়া, মানে যে কোনো কাইন্ড অফ স্পেকটেকলস ইউজ করা, সেটাও কিন্তু আমাদের টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। এটা কিন্তু আমাদের ডিসঅ্যাবিলিটিটাকে লিমিট করছে, ঠিক আছে। তাছাড়া স্পেক্টস যদি না ইউজ করি তাহলে আমাদের একটা ডিসঅ্যাবিলিটি হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাবো না, প্রপার পড়তে পারছি না, এগুলোও একটা হচ্ছে ডিসঅ্যাবিলিটি, তাহলে এটা হচ্ছে স্পেকটেকলস, এটা হচ্ছে টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। দেন আমরা আসছি যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার যেটা হচ্ছে আফটার আলমা আটা কনফারেন্স অ্যান্ড নিউ অ্যাপ্রোচ ইন হেলথ কেয়ার কাম ইন টু অ্যাকশন অ্যান্ড দিস ওয়াজ কল্ড প্রাইমারি হেলথ কেয়ার। প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, 5টা পয়েন্টই মনে রাখতে হবে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টোরিয়াল কোঅর্ডিনেশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড ফোকাস অন প্রিভেনশন। তাহলে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন মানে প্রপারলি সবাইকে যাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা পায়, কমিউনিটি পার্টিসিপেট করানো, ইন্টারসেক্টোরিয়াল একটা কোঅর্ডিনেশন থাকবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইউজ করা হবে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির আন্ডারে ওআরএস ডায়রিয়া প্রিভেনশনের জন্য, ডিহাইড্রেশন যাতে না হয় সেই জন্য, ইন কেস অফ ডায়রিয়া ওটা আমরা ইউজ করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার মধ্যে। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, ফোকাস অন প্রিভেনশন, প্রিভেনশনের উপরে আমরা ফোকাস করি, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার।
আর এলিমেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখতে হবে, এই 8টা এলিমেন্ট, ঠিক আছে। দ্য আলমা-আটা ডিক্লারেশন পুট ফরওয়ার্ড অ্যান্ড এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার। দে আর education about prevailing health problem and how to prevent and control them, food supply and proper nutrition, adequate supply of safe water and basic sanitation, maternal and child health, family planning, immunization against the infectious disease, prevention and control of endemic disease, treatment of communicable infection, আর হচ্ছে এসেনশিয়াল ড্রাগ। এটা হচ্ছে আমাদের এলিমেন্টের আন্ডারে যেগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আসছি হেলথ কেয়ার সিস্টেম। হেলথ কেয়ার সিস্টেমটা আমরা একটু অন্য এই বইটা থেকে পড়বো না, ওটা একটু আমার নোটস আছে সেখান থেকে আমরা পড়বো, ঠিক আছে। সো হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া, ফার্স্টলি আমরা জানি যে NRHM মানে হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NUHM মানে ন্যাশনাল আরবান হেলথ মিশন, ICDS মানে হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্টাল সার্ভিসেস, CPSC মানে হচ্ছে যেটা আয়ুষ্মান ভারত কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার, ঠিক আছে। এগুলো ডেট অফ এস্টাবলিশমেন্টটা লেখা আছে, অনেক সময় কোয়েশ্চেনে আসে, CHOর জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 12 এপ্রিল 2005। NRHM NUHM হচ্ছে 1 মে 2013, ICDSটা 2 অক্টোবর 1975, আর আয়ুষ্মান ভারতটা 23 সেপ্টেম্বর 2018। ডেটগুলো নাম মনে থাকলেও ইয়ারগুলো কিন্তু মনে রাখতে হবে। NRHM হচ্ছে 2005-এ, NUHM হচ্ছে 2013-তে, ICDSটা অতটা আসে না, বাট আয়ুষ্মান ভারতটা 2018-তে এটা কিন্তু আসে। এরপর ন্যাশনাল হেলথ মিশন যেটা হচ্ছে 2013-তে আরেকটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে NRHM প্লাস NUHM দুটো মিলে ন্যাশনাল হেলথ মিশন 2013-তে দেওয়া হয়েছিল, ঠিক আছে, যখন NUHMটাকে এস্টাবলিশ করা হয়েছিল। এরপর হচ্ছে NRHM এর মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আছে। প্রথমে পড়ছি আশা ওয়ার্কার। আশা ওয়ার্কার 1 ইউনিট অফ ভিলেজ 1000 পপুলেশনে, মানে 1000টা পপুলেশনে হচ্ছে একটা আশা থাকবে, ঠিক আছে। 1000টা পপুলেশন বলতে 1000টা মানুষজনের মধ্যে একটা আশা। এরপর যতগুলো সেখানের পপুলেশন সেই ওয়াইজ হচ্ছে আশা থাকবে সেখানে, মানে পার 1000 পপুলেশনে 1 আশা। ওয়ার্কার হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাট ভিলেজ লেভেল। সাব সেন্টারে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের প্লেন এরিয়াতে 5000, আর যেগুলো হিলি ট্রাইবাল আর ফরেস্ট এরিয়া সেগুলোতে হচ্ছে 3000, ঠিক আছে। তাহলে প্লেন এরিয়াতে হচ্ছে 5000, হিলি ট্রাইবাল অ্যান্ড ফরেস্ট এরিয়া সেখানে হচ্ছে 3000। দেন হচ্ছে MPW যেটা হচ্ছে 1 মেল অ্যান্ড 1 ফিমেল, মানে মাল্টিপারপাস ওয়ার্কার হচ্ছে 1 মেল অ্যান্ড 1 ফিমেল। স্টাফ মানে অ্যাপ্রক্সিমেটলি 5টার মতো, 3 to 4টে থাকে। তো এগুলো অ্যাপ্রক্সিমেটলি মনে রাখলে হচ্ছে তোমাদের মনে থাকবে। তাহলে এখানে মনে রাখবে সাব সেন্টারে অ্যাপ্রক্সিমেটলি 5টার মতো স্টাফ থাকে। এরপর পাবলিক হেলথ সেন্টার হলে প্লেনে হচ্ছে 30,000 পপুলেশন, আর হিলি ট্রাইবাল ফরেস্ট এরিয়াতে হচ্ছে 20,000 পপুলেশন। এই পপুলেশনগুলো যেগুলো বলছি সেগুলো খুব ইম্পর্টেন্ট সবগুলোই, ঠিক আছে। মেডিকেল অফিসার হচ্ছে থাকে, আর হচ্ছে মানে এমও ইনচার্জ, এমও আয়ুষ, এমও ডেন্টাল এগুলো থাকে। NM যেটা অক্সিলারি নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, আদার ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এরা সবাই থাকে। অ্যাপ্রক্সিমেটলি 15টার মতো স্টাফ থাকে। কমিউনিটি হেলথ সেন্টার প্লেন এরিয়াসে হচ্ছে 1,20,000, আর হিলি ট্রাইবাল আর ফরেস্ট এরিয়াতে হচ্ছে 80,000। এখানে কিন্তু সব স্পেশালিস্ট ব্রাঞ্চগুলো থাকে, যেমন মেডিসিন, সার্জারি, OBG, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেসিওলজিস্টও থাকে, অপথ্যালমোলজিস্ট, ANM, ফার্মাসিস্ট, আদার ওয়ার্কার, নার্সেস, টেকনিশিয়ান, ল্যাবরেটরি, OT, এক্সরে এগুলো সব থাকে। অ্যাপ্রক্সিমেটলি 55 জন থাকে। তো এত কিছু মনে রাখার দরকার নেই যে কে কে থাকে, শুধুমাত্র মনে রাখবে এখানে স্পেশালিস্ট সার্ভিস দেওয়া হয়, যেগুলো স্পেশালাইজ সার্ভিস সেগুলো দেওয়া হয়, ঠিক আছে। তাহলে নিজেই বুঝতে পারবে যে কি হবে। আর এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পপুলেশনগুলো, আমি বারবার বলছি প্রত্যেকটার পপুলেশন ইম্পর্ট্যান্ট। আশা, সাব সেন্টার, PSC, CSC এগুলোর প্রত্যেকটার পপুলেশন ইম্পর্ট্যান্ট। ডিস্ট্রিক্ট হসপিটালে সব কিছু ক্লিনিক্যাল স্পেশালিটিস, স্পেশালাইজড ল্যাবরেটরিজ, ব্লাড ব্যাঙ্ক, স্টাফ নার্স, ANM, ফার্মাসিস্ট, প্রোগ্রাম ম্যানেজার সব কিন্তু থাকে, ঠিক আছে। এরপর আমরা আসছি ফাংশন অফ হেলথ ওয়ার্কার, যেটা হচ্ছে আশা। আশার ফুল ফর্মটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হচ্ছে আশার ফুল ফর্ম। ফাংশনটা কি, হোম ভিজিট করে তারা, ক্রিয়েট অ্যাওয়ারনেস অন হেলথ অ্যান্ড সোশ্যাল ইস্যুস, ফ্যাসিলিটেট অ্যাক্সেস টু হেলথ কেয়ার সার্ভিসেস, মাদার প্লাস চাইল্ড কেয়ার, কাউন্সিল অন রিপ্রোডাকশন অ্যান্ড চাইল্ড কেয়ার, এনশিওর হেলথ কেয়ার অ্যাক্সেস টু প্রেগনেন্ট, malnourished অ্যান্ড স্পেশাল নিডস ইন্ডিভিজুয়াল।
inform birth, death, epidemics, etc. Primary medical care to all, depot holder for ORS, antibiotics, IFA tablets, মানে সে কিন্তু অ্যাজ আ ডিপোর্ট হোল্ডার কাজ করে, মানে সব কিছু তার কাছে মেডিসিন থাকবে, ওআরএস, অ্যান্টিবায়োটিক্স, আইএফএ ট্যাবলেটস এগুলো কিন্তু তার কাছে থাকে। হাউস হোল্ড টয়লেটস, টোটাল স্যানিটেশন ক্যাম্পেনের মধ্যে তারা হাউস হোল্ড টয়লেটও বিল্ড করার যে ইয়েটা সেটাও কিন্তু তাদের ফাংশনের মধ্যে আসছে। অল আদার এনএইচপি প্লাস ইম্পর্টেন্ট মেম্বার অফ ভিএইচএসএন কমিটি। ভিএইচএসএন মানে ভিলেজ হেলথ নিউট্রিশন অ্যান্ড স্যানিটেশন, ঠিক আছে। ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন হচ্ছে ভিএইচএসএন কমিটির মধ্যেও হচ্ছে তারা ইম্পর্ট্যান্ট মেম্বার। মেনলি যেগুলো হোম ভিজিট করে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। কাউন্সিল করে অন রিপ্রোডাকশন অ্যান্ড চাইল্ড কেয়ার, প্রাইমারি মেডিকেল কেয়ার টু অল, আর ডিপোর্ট হোল্ডার, টোটাল স্যানিটেশন ক্যাম্পেনেরও সে একটা ভাগ, আর ভিএইচএসএন কমিটি সে একটা ভাগ। ক্রাইটেরিয়া হচ্ছে তাকে ফিমেল হতে হবে, এজ হচ্ছে 20 ও 25 to 45 ইয়ার্স, তার এজ থাকতে হবে, 10th গ্র্যাজুয়েট হতে হবে, মানে 10th পাস, মাধ্যমিক লেভেল তাকে পাস হতে হবে, ম্যারিড, গ্রেটার দেন ইকুয়াল টু 1 অর লেস দেন ইকুয়াল টু 2 চিলড্রেন, পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ভিলেজ, যেই ভিলেজের সে আশা ওয়ার্কার হচ্ছে সেই ভিলেজেরই সে রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। নোট, VHSND যেটা ভিলেজ হেলথ নিউট্রিশন অ্যান্ড স্যানিটেশন ডে অবজার্ভড মান্থলি টু ইমপ্লিমেন্ট অল এনএইচপি অ্যাট কমিউনিটি লেভেল। যেগুলো ন্যাশনাল হেলথ প্রোগ্রাম আছে কমিউনিটি লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে এই ভিলেজ হেলথ নিউট্রিশন অ্যান্ড স্যানিটেশন ডেটা প্রত্যেক মানে অবজার্ভড মান্থলি একটা ডেতে করা হয়, যাতে করে ওগুলো ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার মেল আর মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেল থাকে। না, মাল্টিপারপাস ওয়ার্কার মেলের কী কাজ? ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এগুলো কিন্তু এই WBHRBতে এত ডিটেলসে আসবে না আই থিঙ্ক, মানে এই যে মাল্টিপারপাস ওয়ার্কারের যেটা বলছি এগুলো কিন্তু সিএইচওর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাদের কাজগুলো। মেনটেন্যান্স অফ ওয়াটার কোয়ালিটি, ক্লোরিলেশন, মেনটেন্যান্স অফ পাস্ট মেডিকেল রেকর্ডার্স রেজিস্টার, স্টক ম্যানেজমেন্ট করে, কোল্ড চেন মেনটেন্যান্স করে, ওপিডি সার্ভে আর ফ্যামিলি প্ল্যানিং। এই 7টা হচ্ছে MPW ওয়ার্কার মানে মাল্টিপারপাস ওয়ার্কার মেলের কাজ। তাহলে ন্যাশনাল ভেক্টর বল ডিজিজ কন্ট্রোল, আর হচ্ছে ক্লোরিনেশন করে, পাস্ট মেডিকেল রেকর্ডস রেজিস্টার মেনটেন করে, স্টক ম্যানেজমেন্ট করে, তাহলে রেজিস্টার স্টক একসাথে মাথায় রাখবে, কোল্ড চেন মেনটেন্যান্স করে, ওপিডি অ্যান্ড সার্ভে, ফ্যামিলি প্ল্যানিং। কোল্ড চেন মেনটেন্যান্স, ফ্যামিলি প্ল্যানিং, ওপিডি সার্ভে, তারপর ন্যাশনাল ভেক্টর বল কন্ট্রোল প্রোগ্রাম, এগুলো সব কিন্তু তারা করে। ওয়ারাস ফিমেলের ক্ষেত্রে তারা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, ANC, PNC, কন্ডাক্ট ডেলিভারিস। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পার্টগুলো মানে কন্ট্রাসেপশনের এই সব জিনিসগুলো কিন্তু মাল্টিপারপাস ওয়ার্কার মেল করে, এটা একটু মনে রাখতে হবে। ওয়ারাস যেটা আমাদের ডেলিভারি কন্ডাক্ট এগুলো কিন্তু ফিমেল করে, ইমিউনাইজেশন ফিমেল করে, ফ্যামিলি প্ল্যানিং এক্সেপ্ট IUCD, ওপিডি অ্যান্ড সার্ভে এগুলো হচ্ছে MPW ফিমেল করে। হেলথ অ্যাসিস্ট্যান্ট অর লেডি হেলথ ভিজিটার, মনিটরিং অ্যান্ড সুপারভিশন অফ হেলথ কেয়ার স্টাফ, ডাটা ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট বা লেডি হেলথ ভিজিটার করে। এরপর আমরা ওটা NRHM-এর আন্ডারে পড়ছিলাম, আগে যতটা পড়লাম, দ্যাট ইজ দ্য ন্যাশনাল রুরাল হেলথ মিশন। এরপর হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন। তাহলে NUHM স্ট্রাকচারটা কি? আরবান আশা হয়, ঠিক আছে, যেমন রুরাল আশা পড়লাম সেরকম আরবান আশা হয়। এদের পপুলেশনটা কত? 1000 থেকে 2500, 2500 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 1000 থেকে 2500টা পপুলেশনের উপরে হচ্ছে একটা আশা থাকবে। হাউস হোল্ড হচ্ছে 200 থেকে 500 হাউস হোল্ড, মানে 200 to 500 হাউসেসে হচ্ছে ওয়ান আশা হচ্ছে ওয়ান আরবান আশা তাকে দেওয়া হবে, 200 থেকে 500টা হাউসেস। এরপর হচ্ছে ANM সেন্টার, এই পপুলেশন হাউসেসগুলো আসার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। ইউএনএম সেন্টার বা হচ্ছে MCH সেন্টার 10,000, আর এটার ক্ষেত্রে হাউস হোল্ড 2000। আরবান পাবলিক হেলথ সেন্টার, এটা মনে রাখবে যে আরবান যে PHCটা সেটা হচ্ছে 50,000 পপুলেশনের উপরে। আর আরবান কমিউনিটি হেলথ সেন্টার হচ্ছে 2,50,000 ইন অল দ্য সিটিজ আর 5 লাখ ইন মেট্রোপলিটন সিটিজ, মানে পার 5 লাখ পপুলেশনে হচ্ছে একটা আরবান CHC থাকবে মেট্রোপলিটন সিটিজে। আর যেগুলো নর্মাল যে সিটিজগুলো হয় বাকি সিটিজগুলোতে 2,50,000 পপুলেশনে একটা UCSC থাকবে। আর এগুলোর ক্ষেত্রে হাউস হোল্ডগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র আশার হাউস হোল্ডটা একটু মনে রাখবে, বাকিগুলো ইম্পর্টেন্ট নয়। ডিস্ট্রিক্ট হসপিটাল হচ্ছে 1 লাখ হাউস হোল্ডে হচ্ছে থাকে,
ঠিক আছে। এরপর হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন, এটার আন্ডারে রোগী কল্যাণ সমিতি ফর কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হেলথ সেন্টার। এগুলো হচ্ছে নতুন করে রোগী কল্যাণ সমিতি ক্রিয়েট করা হয়েছে, যেটা হচ্ছে যাতে করে কমিউনিটি পার্টিসিপেশন হয় অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হেলথ সেন্টার আন্ডার এনআরএইচএম অ্যান্ড এনইউএইচএম অ্যাট পিএসসি অ্যান্ড সিএসসি লেভেলে থাকে। মানে রোগী কল্যাণ সমিতিটা হচ্ছে পিএসসি আর সিএসসি লেভেলে আমরা দেখতে পাই। মহিলা আরোগ্য সমিতি, এটা আরবান এরিয়াসে দেখতে পাই। ওয়ার্কস উইথ উষা ওয়ার্কার, মানে হচ্ছে আরবান যে আশা ওয়ার্কার, হ্যান্ডেলস 50 to 100 হাউস হোল্ডস। এরপর দেখো এখানে যেটা বলছিলাম 1000 পপুলেশনে ভিলেজ লেভেলে কে কে থাকে, আশা, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ভিলেজ হেলথ গাইড 10 দেয়। 5 to 6 ভিলেজেসে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, হেলথ ওয়েলনেস সেন্টার। দেন 30 to 40 ভিলেজেসে হচ্ছে আরকেএস, রোগী কল্যাণ সমিতি, পিএসসি। দেন 100 ভিলেজেসে আরকেএস আর হচ্ছে সিএসসি, এগুলো কিন্তু থাকে। এরপর হচ্ছে টাইপ অফ সেন্টার, সাব সেন্টার অ্যান্ড পিএসসি। সাব সেন্টার এ আর বি এর মধ্যে যেটা অনেক সময় কোয়েশ্চেনে আসে, সাব সেন্টার এতে হচ্ছে বেড 0 to 1 থাকে, সাব সেন্টার বিতে 2 to 3 বেড থাকে। আর পিএসসিতে আবার হচ্ছে এ আর বি থাকে, এটার কোয়েশ্চেন আসে, ঠিক আছে। যেটা পিএসসি টাইপ এ, সেখানে কিন্তু লেস দ্যান 20 ডেলিভারি পার মান্থ হয়, মাথায় রাখবে, এটা কোয়েশ্চেনে আসে। whereas বি যেটা পিএসসি টাইপ বিতে গ্রেটার দেন 20 ডেলিভারিজ পার মান্থ হয়। তাহলে এতে হচ্ছে লেস দ্যান 20, বিতে হচ্ছে গ্রেটার দেন 20 ডেলিভারিজ, এটা কিন্তু পিএসসিতে বলছি। আর হচ্ছে এতে হচ্ছে টোটাল বেড কটা থাকে, 4 to 6, আর বিতে হচ্ছে 8 to 10 বেড থাকে। এই পিএসসিটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। সাব সেন্টারটাও শুধু বেডটা একটু মনে রাখবে তাহলেই হবে, পিএসসিটা কিন্তু কোয়েশ্চেনে আসে। এরপর হচ্ছে সিএসসির মধ্যে একটা নন এফআরইউ, মানে যেটা আমাদের ফার্স্ট রেফারেল ইউনিট, ফার্স্ট রেফারেল ইউনিট থাকে আর একটা ফার্স্ট রেফারেল ইউনিট থাকে, ঠিক আছে। অলসো নোন অ্যাজ আপগ্রেডেড সিএসসি, ব্লাড ব্যাঙ্ক প্লাস সিএসসি, মানে এখানে হচ্ছে সিএসসির সাথে ব্লাড ব্যাঙ্কও থাকবে, সেটা হচ্ছে এফআরইউ, ঠিক আছে। এইটার মধ্যে সিএসসি যেটা হচ্ছে 50 to 100 বেডস থাকে, আর একটা হচ্ছে ইউসিএসসি, আরবান সিএসসির মধ্যে অ্যারাউন্ড 100 বেডসের মতো থাকে। এরপর নন এফআরইউ এর মধ্যে সিএসসিতে 30 বেড থাকে, আর আরবান সিএসসিতে হচ্ছে 50 to 100 বেডস থাকে, ঠিক আছে। এগুলো অতটা কোয়েশ্চেন আসে না, বাট লাইক সিএসসিটা যে ফার্স্ট রেফারেল ইউনিট, সেটা কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট অফ, যেটা আমাদের MOHFW, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। বেড ক্যাপাসিটি হচ্ছে 1 per 1000 পপুলেশন এসেনশিয়াল, 2 per 1000 পপুলেশন হচ্ছে ডিজায়ারেবল, মানে 1000 পপুলেশনে একটা বেড কিন্তু একদম দরকারি, মানে দ্যাট ইজ ইসেনশিয়াল, মানে 1000 পপুলেশনে 2 বেডটা হলে ভালো হয়, ডিজায়ারেবল এটা, কিন্তু এখনও ইন্ডিয়াতে সেরকমভাবে করা যায়নি। তো এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা কিন্তু মিট আপ করতে হবে, মানে 1000 পপুলেশনে একটা বেড কিন্তু থাকা উচিত, ঠিক আছে। এটা কিন্তু এসেনশিয়াল একদম। ডিজায়ারেবল মানে যেটা চাই সেটা হলে আর একটু ভালো হবে, সেটা হচ্ছে ডিজায়ারেবল। দেন হচ্ছে বেড ক্যাপাসিটি, ডিস্ট্রিক্ট হসপিটালে গ্রেটার দেন 100 বেডস, আরবান সিএসসিতে হচ্ছে 50 to 100 বেডস, রুরাল সিএসসিতে 30 to 50 বেডস, রুরাল পিএসসিতে 4 to 10 বেডস, আরবান সাব হেলথ সেন্টারে হচ্ছে 2 to 3 বেডস, আর রুরাল সাব সেন্টারে তো আমরা পড়েইছি, ঠিক আছে। এরপর হচ্ছে নোট, বেস্ট প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে পিএসসি। বেস্ট প্রাইমারি হেলথ কেয়ার কোনটা, সেটা হচ্ছে পিএসসি, অনলি সাব সেন্টার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। সবগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে, শুধুমাত্র সাব সেন্টারটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। NHM ইজ আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, MOHFW, ঠিক আছে। NHMটা তাহলে আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর আন্ডারে থাকে। এরপর হচ্ছে ট্রেনিং অফ হেলথ ওয়ার্কার, আশা ওয়ার্কার প্রোভাইডেড দক্ষতা ট্রেনিং, এটা একটা ট্রেনিং আশাদেরকে দেওয়া হয়, যেটা হচ্ছে দক্ষতা ট্রেনিং আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটার হচ্ছে 23 ডেজ হচ্ছে সেশন থাকে, ইন 5 সেশন, 23 ডেজ হচ্ছে 5 সেশনে থাকে উইদিন 1 ইয়ার, মানে 1 বছরে হচ্ছে 23 দিন থাকবে ইন 5 সেশন, ঠিক আছে। ফার্স্ট সেশন হচ্ছে ধরো 7 ডেজ, আর নেক্সট যেগুলো 4টে সেশন থাকে 4 ডে ইজ করে থাকে, 4টে 4 ডে ইচ হলে 16 হচ্ছে, আর 16 আর সাথে 23, ঠিক আছে।
তাহলে হচ্ছে 23 ডেজ টোটাল থাকে, আর টোটাল 5টা সেশন থাকে, ফার্স্ট সেশন আর নেক্সট 4 সেশনে 4 দিন করে, মানে ফার্স্ট সেশনটা একটু বড় হয়, 1 সপ্তাহের হয়। তারপরে যে সেশনগুলো 4টে সেশন থাকে, প্রত্যেক সেশন হচ্ছে 4 দিন 4 দিন করে থাকে। এটা হচ্ছে উইদিন 1 ইয়ারে হচ্ছে এই ট্রেনিংটা তাদেরকে কমপ্লিট করতে হয়, যেটাকে আমরা দাক্ষাটা ট্রেনিং বলে থাকি। সেটার জন্য ইম্পর্টেন্ট, সিএজোর ইম্পর্টেন্ট, WBA-HRBতে হয়তো এতটা ডিটেলসে আসবে না, তাও জেনে রাখা ভালো, কারণ কি আমরা জানি না কোথা থেকে কি কোয়েশ্চেন দেবে, ঠিক আছে, মনে রাখতে পারলে অবশ্যই ভালো। এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ICDS স্কিম, যেটা আন্ডার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, MOWCD, তার আন্ডারে। এটা কিন্তু মনে রাখবে, ICDSটা কিসের আন্ডারে, আন্ডার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এটা কোয়েশ্চেনও এসেছিলো এবারে, আই থিঙ্ক নলসেট 9-এ না 8-এ হচ্ছে কোয়েশ্চেন এসেছিলো মেন্সে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে ICDSটা কিসের আন্ডারে, দ্যাট ইজ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এটা কিন্তু যাই দেখ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অনেক কিছু অপশান দিয়ে কিন্তু গোলানোর চেষ্টা করবে, কিন্তু এটা ভালোভাবে মনে রাখবে যে হচ্ছে ICDSটা আন্ডার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আমি ওই জন্য এতবার রিপিট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বেনিফিশিয়ারিজ হচ্ছে চিলড্রেন 0 to 6 ইয়ার্স, প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, মানে কাদেরকে হচ্ছে আমরা ICDS প্রোগ্রামটা কাদেরকে দেবো, ঠিক আছে, মানে কাদের জন্য এটা করা হয়েছে, যেটা হচ্ছে চিলড্রেন 0 to 6 ইয়ার্স। ইয়ার্সটা মনে রাখবে, 0 to 6 ইয়ার্স, প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজের জন্যও কিন্তু ICDSটা আছে। সবাই ভাবে ICDSটা বাচ্চাদের জন্য, রিপ্রোডাক্টিভ এজের কোনো কাজ নেই এখানে, কিন্তু সেটা নয়। রিপ্রোডাক্টিভ এজের ওমেনরাও কিন্তু বেনিফিশিয়ারিজ অফ ICDS, ইট ইজ 15 to 49 ইয়ার্স। অ্যাডোলেসেন্ট গার্লস 10 to 19 ইয়ার্স, এরাও কিন্তু ICDS এর বেনিফিশিয়ারি। তাহলে এই 4টে পয়েন্ট কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখবে, দ্যাট ইজ চিলড্রেন 0 to 6 ইয়ার্স, প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং women, women of reproductive age 15 to 49 years, adolescent girls 10 to 19 years, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ICDS লোগো, ইমেজ বেস কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে স্ট্রাকচার, আঙ্গনওয়াড়িতে হচ্ছে 500 to 800 পপুলেশনে একটা আঙ্গনওয়াড়ি থাকে। আঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পপুলেশন হচ্ছে 25,000, আর CDPO যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তার পপুলেশন হচ্ছে 1 লাখ, ঠিক আছে, পার 1 লাখে একটা CDPO থাকবে। এরপর CDPO সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ওয়ার্কস অ্যাজ আ ব্লক লেভেল, ব্লক লেভেলে সে কাজ করে, ওয়ার্ক অ্যাট ব্লক লেভেল, 1 ব্লক ইকুয়াল টু 1 লাখ পপুলেশন, তার জন্য আমরা বললাম যে 1 লাখ পপুলেশনে একটা CDPO থাকবে। আর 4টে আঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিপোর্ট টু 1 CDPO। এই যে আঙ্গনওয়াড়ি সুপারভাইজার পড়লাম, 4টে আঙ্গনওয়াড়ি সুপারভাইজার হচ্ছে একটা CDPOকে রিপোর্ট করবে, বোঝা গেছে। নোট হচ্ছে মিনি আঙ্গনওয়াড়ি কোথাও কোথাও থাকে যেখানে অনলি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, নো হেল্পার ফর 150 to 300 পপুলেশন, মানে 150 to 300 পপুলেশনের জন্য একটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকে, কোনো হেল্পার তাদের থাকে না, সেটাকে আমরা মিনি আঙ্গনওয়াড়ি বলে থাকি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ইন MOHFW ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে। ফাংশন হচ্ছে তাদের ফাংশন কি আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের, সাপ্লিমেন্টারি নিউট্রিশন, চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 500 কিলো ক্যালোরি, প্রোটিন হচ্ছে 12 to 15 গ্রাম, মানে এটা হচ্ছে আমাদের যেটা ICDS এর আন্ডারে, ঠিক আছে, ICDS এ আমাদের হচ্ছে এটা আমাদের সাপ্লিমেন্টারি নিউট্রিশন। তো ICDS এর যদি কোয়েশ্চেন আসে চাইল্ডকে ICDS এর আন্ডারে কত এনার্জি দিতে হয়, দ্যাট ইজ দ্য 500 কিলো ক্যালোরি, আর প্রোটিন কত দিতে হয় 12 to 15 গ্রাম। প্রেগনেন্ট আর ল্যাকটেটিংয়ে হচ্ছে 600, প্রোটিন হচ্ছে 15 to 18 গ্রাম। ম্যালনারিশ চিলড্রেনে হচ্ছে 800, আর প্রোটিন হচ্ছে 20 to 25 গ্রাম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ছকটা। চাইল্ডদেরকে 500, প্রোটিন 12 থেকে 15, দেন প্রেগনেন্ট আর ল্যাকটেটিভ ওমেনে হচ্ছে 600, আর ম্যালনারিশ হচ্ছে 800। তাহলে 500, 600, 800 এইভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি। ম্যালনারিশ চিলড্রেন তাদের এমনিতেই বেশি দরকার এনার্জিটা, তার জন্য আমরা তাদেরকে বেশি দিচ্ছি, ঠিক আছে। আর চাইল্ডে আর প্রেগনেন্ট আর ল্যাকটেটিংয়েও আমরা জানি চাইল্ডের থেকে একটু বেশি দরকার, তো চাইল্ডে 500, প্রেগনেন্ট আর ল্যাকটেটিংয়ে 600, আর ম্যালনারিশে আরেকটু অনেক বেশি দরকার, দ্যাট ইজ 800। আর প্রোটিনটা আমরা পরপর মনে রাখতে পারি, 12 থেকে 15 হচ্ছে চাইল্ড, 15 থেকে 18, মানে 3 করে গ্যাপে আমরা মনে রাখছি, 15 থেকে 18 হচ্ছে প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং,
আর ম্যালনারি চিলড্রেনের ক্ষেত্রে একটু বেশি দেবো, দ্যাট ইজ দ্য 20 to 25। এটা কিন্তু মাথায় রাখবে। এরপর এটা ফাংশনটা সাপ্লিমেন্টারি নিউট্রিশন হলো। বাকি আদার যে আইসিডিএসের ফাংশন, নন ফর্মাল এডুকেশন দেয়, হেলথ কেয়ার বেসিক অ্যাডোলেসেন্ট এডুকেশন, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, ফ্যাসিলিটেটিং ইমিউনাইজেশন ইন অ্যাসোসিয়েটেড উইথ VHNSD, যেটা আগে পড়লাম, সেটার সাথেও অ্যাসোসিয়েটেড করে কিন্তু ইমিউনাইজেশনটাও ফ্যাসিলিটেট করে, আর হেলথ এডুকেশন দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে এটার ফাংশন। এরপর আমরা আসছি সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তো আয়ুষ্মান ভারতের কম্পোনেন্টসগুলো আমরা দেখি। PMJAY, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ার্ল্ডস লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম। 5 লাখ to 10 crore ফ্যামিলিস, মানে 5 লাখ করে দেওয়া হয় এক একটা ফ্যামিলিতে। এরকম 10 crore ফ্যামিলি কিন্তু কভার করা হয়েছে। বেনিফিশিয়ারিজ অ্যারাউন্ড 50 crore পপুলেশনের উপরে হচ্ছে বেনিফিশিয়ারিজ, তারা কিন্তু পেতে পারে। ব্ল্যাঙ্কেট কভারেজ হচ্ছে ইরেসপেক্টিভ অফ এজ, টাইপ অফ ডিজিজ এটসেট্রা। মানে এটা হচ্ছে যাদের ওই এটা দেওয়া হয় 5 লাখ, যেটা দেওয়া হয় যারা হচ্ছে মানে যাদের ইনকামটা একটু কম, ঠিক আছে, বা একটা ইনকাম রেঞ্জ থাকে, সেই সব ফ্যামিলিদেরকে হচ্ছে এইরকম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে হচ্ছে 5 লাখ করে দেওয়া হয় পার ফ্যামিলিতে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এই 5 লাখটা আসে কোয়েশ্চেনে যে কত লাখ দেওয়া হয় আর কোন কিসের আন্ডারে এটা দেওয়া হয়, আয়ুষ্মান ভারতের আন্ডারে। আর নামটা মনে রাখবে, যেটা হচ্ছে PMJAY, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার, যেটা হচ্ছে CPHC ভায়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার সাব সেন্টার আন্ডার নিউ ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড। এটাও এটার একটা মানে আয়ুষ্মান ভারতের আন্ডারে এগুলো কিন্তু পড়ছে কম্পোনেন্ট। ফাংশনটা কি, প্রাইমারি হেলথ কেয়ার, কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার, কন্টিনাম অফ কেয়ার, ডায়াগনস্টিক, থেরাপিউটিক, প্রিভেন্টিভ, প্রোমোটিভ, লেস দেন 30 মিনিট টাইম টু কেয়ার। আভা আইডি, যেটা হচ্ছে সেন্ট্রালাইজড আইডি ফর অল মেডিকেল রেকর্ডস। এই আভা আইডিটা মনে রাখবে, এটা হচ্ছে ওদের একটা আইডি থাকে যেটাকে আভা আইডি বলি, সেন্ট্রালাইজড আইডি ফর অল মেডিকেল রেকর্ডস। কমিউনিটি হেলথ অফিসার, CHO, নোডাল অফিসার ফর, মানে এই আভা আইডিটা ওই আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও মানে ইউজ হয়, মানে ওই সবাইকার একটা আইডি থাকলে তাহলে কোন ফ্যামিলিগুলোকে মানে 5 লাখ দেওয়া হয়েছে সেগুলো আর কি ডিটেক্ট করা যাবে, মানে ওই জন্য এই আইডিটা ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, CHO, নোডাল অফিসার ফর HWC, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। কোয়ালিফিকেশন নার্সেস, ফাংশন হচ্ছে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মেনটেন্যান্স অফ মেডিকেল রেকর্ড। আমরা জানি যে কমিউনিটি হেলথ অফিসার CHO তোমরা এক্সাম দাও। ঠিক আছে, তো CHOটা হচ্ছে নোডাল অফিসার ফর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তাদের কোয়ালিফিকেশন হচ্ছে তাদেরকে নার্সিং পাস করতে হবে। ফাংশন হচ্ছে ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট, মেনটেন্যান্স অফ মেডিকেল রেকর্ড, এগুলো কিন্তু CHOর ফাংশন। নিউ IPHS গাইডলাইন, ফার্মাসিস্ট হচ্ছে 1 per 10,000 পপুলেশন, ল্যাব টেকনিশিয়ান 1 per 10,000 পপুলেশন, আর অপথলমোলজিস্ট 1 per 3 to 5 CSC। এটা একটা নিউ IPHS গাইডলাইনটা এসছে। ঠিক আছে, IPHS মানে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড এই গাইডলাইনটা দিয়েছে। ঠিক আছে, এটা অতটা কোয়েশ্চেনে আসে না, অতটা ইম্পর্ট্যান্ট নয়, মনে রাখতে পারলে ঠিক আছে। সাজেস্টেড নর্মস অফ হেলথ পার্সোনাল, এরপরে ক্যাটাগরি অফ পার্সোনাল, যেমন নার্সেস 1 per 5,000 ইন্ডিয়ার নর্ম। ইন্ডিয়ার ক্ষেত্রে মানে একটা নার্স পার 5,000 পপুলেশনে যেমন থাকে। 3 per 1,000 WHO কিন্তু বলেছে যে 3 per 1,000 কিন্তু থাকাটা উচিত, কিন্তু ইন্ডিয়াতে সেটা ফিল হয় না। 1.21 per 1,000 2019 ইন্ডিয়া প্রোফাইলে 1.21 per 1,000 ছিল। ঠিক আছে, 2019-এর এটা ডেটা। দেন হচ্ছে হেলথ ওয়ার্কার 1 per 5,000 হচ্ছে প্লেন্স, আর 1 per 3,000 হিলি অ্যান্ড ট্রাইবাল ফরেস্ট এরিয়া। এইসব এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয় বাকিগুলো। ঠিক আছে, আশাটা আমরা পড়েছি এটা। ডক্টরটা হচ্ছে 1 per 1,000 WHO, আর 1 by 1,445 ইন কেস অফ ইন্ডিয়াতে আমরা দেখতে পাই।
ঠিক আছে। এরপর হচ্ছে ই হেলথ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম, এগুলোর আন্ডারে কিছু কিছু যেগুলো আছে, যেটা ই সঞ্জীবনী, এটা অনেক সময় কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে টেলিমেডিসিন সার্ভিসেস। ই হসপিটালটা হচ্ছে হসপিটাল রেকর্ড মেনটেন্যান্স ওপিডি সার্ভিসেসের জন্য এই হসপিটালটা করা হয়েছে। মানে এগুলো এক একটা পোর্টাল, এগুলোর আন্ডারে হচ্ছে মানে করা হয়, ওই সার্ভিসটা প্রোভাইড করা হয়। ঠিক আছে। ই রক্তকোষ, যেটা হচ্ছে ব্লাড ব্যাংকের একটা পোর্টাল। ইলেকট্রনিক ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, এগুলো অতটা আসে না। হিলকারিটা হচ্ছে ইমিউনাইজেশন কমপ্লায়েন্সের জন্য করা হয়েছিল, এটা কিছু কিছু জায়গায় কোয়েশ্চেনে দেখা গেছে। এনএইচপিটা ন্যাশনাল হেলথ পোর্টাল ফর ন্যাশনাল গাইডলাইন্স। মেরা আসপাতাল, যেটা হচ্ছে ওপিডি রেজিস্ট্রেশনের জন্য। এম ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস অ্যাওয়ারনেস, এগুলো নামগুলো দেখে বুঝতে পারে। এমসিজেশন মানে টু কুইট স্মোকিং, ঠিক আছে, স্মোকিংটা কুইট করার জন্য এমসিজেশন। নিক্সাই আর নিকুস্ট ভেরি ইম্পর্ট্যান্ট। নিক্সাইটা হচ্ছে টিবি ড্রাগ কমপ্লায়েন্স রেজিস্টার টিবি কেসের জন্য হয়েছিল, আর নিকুস্টটা হচ্ছে লেপ্রোসি ড্রাগ কমপ্লায়েন্সের জন্য। ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখবে। আর একটা নিশ্চয়ের সাথে অনেক কেউ কনফিউজ করে দেয়, দ্যাট ইজ নিশ্চয়। নিশ্চয়টা কিন্তু আলাদা, সেটা কিন্তু আমাদের প্রেগনেন্সি টেস্টিংয়ের যে কিটটা, সেটা হচ্ছে নিশ্চয়। নিশ্চয়টা কিন্তু প্রেগনেন্সি টেস্টিং কিট, প্রেগনেন্সি যে টেস্টিং যে কিটটা আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে কিন্তু নিশ্চয়। আর নিক্সায় যেটা যেটাতে আছে নিক্সায়, যেটা হচ্ছে টিবি ড্রাগ কমপ্লায়েন্স, আর নিকুস্ট হচ্ছে লেপ্রসি ড্রাগ কমপ্লায়েন্স। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই নিশ্চয়টাও ইম্পর্ট্যান্ট, এগুলো কোশ্চেনে এসছে। এখানে ই সঞ্জীবনীটা ইম্পর্ট্যান্ট, খিলকারিটা একটু মনে রাখতে পারো, বাকিগুলো অতটা লাগবে না। দেন হচ্ছে ই হেলথ অ্যাপ্লিকেশন মেড বাই ন্যাশনাল ইনফরম্যাটিক সেন্টার, কার দ্বারা এটা করা হয়েছে, যেটা হচ্ছে এনআইসি, ন্যাশনাল ইনফরম্যাটিক সেন্টার। ট্রেনিং প্রোগ্রাম আমরা পড়লাম, দক্ষতাটা ওই আশা ওয়ার্কারদেরকেও দেওয়া হয়, হেলথ কেয়ার ওয়ার্কারদের, বাকি তাদেরকেও দেওয়া হয়। উডিশা হচ্ছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আর সাকসামটা হচ্ছে স্টিমুলেটিং অ্যাডভান্সড, মানে এটার ফুল ফর্মটা হচ্ছে স্টিমুলেটিং অ্যাডভান্সড নলেজ ফর সাস্টেনেবল হেলথ ম্যানেজমেন্ট। সাকসাম পোর্টাল ফর ট্রেনিং মডিউলস, এটা একটা পোর্টাল ট্রেনিং মডিউলসের জন্য। সাকসামটা অনেক সময় কোয়েশ্চেনে আসে। দেন ড্রাগ কিটগুলো কিছু কিছু ড্রাগ কিট হয়, এগুলো কিন্তু মানে যেটা সাব সেন্টারে, সেটা অ্যাটলিস্ট মনে রাখবে, যেটা ড্রাগ কিট এ, কিট বি, কিট সি, যেটা ড্রাগ কিট এ, ড্রাগ কিট বি, আর মিড ওয়াইফারি কিট, সেটা হচ্ছে কিট সি, এটা কিন্তু সাব সেন্টারে ইউজ হয়। কিট ডিটা হচ্ছে পিএসসিতে, বাকি ইএফজিএইচ আইজেকে এলএমএনও পি পর্যন্ত পুরো হচ্ছে এগুলো সিএসসিতে ইউজ হয়। শুধুমাত্র এই জিনিসগুলো একটু জাস্ট নামগুলো মনে রাখবে। এবিসিটা যে সাব সেন্টারে ইউজ হয়, সেটা কিন্তু মাথায় রাখবে, বাকিগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, সাব সেন্টারেরটা ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে লাইভ বার্থস, এখানে কিছু কিছু নোট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। লাইভ বার্থ ইকুয়াল টু ক্রুড বার্থ রেট বাই 1000 ইন্টু পপুলেশন, এটা হচ্ছে লাইভ বার্থের একটা ফর্মুলা। ঠিক আছে, লাইভ বার্থ ইকুয়াল টু ক্রুড বার্থ রেট বাই 1000 ইন্টু পপুলেশন। প্রেগনেন্সি ইকুয়াল টু লাইভ বার্থ প্লাস প্রেগনেন্সি ওয়েস্টেজ, যেটা হচ্ছে 10% অফ লাইভ বার্থ। এএনসি রেজিস্ট্রেশন গ্রেটার দেন 50% অফ এক্সপেক্টেড অ্যানুয়াল প্রেগনেন্সি, মানে সব প্রেগনেন্সিগুলো তো আর রেজিস্টার হয় না। ঠিক আছে, তাহলে আমরা গ্রেটার দেন 50% অফ যেটা অ্যানুয়াল প্রেগনেন্সি, সেটা হচ্ছে এএনসি রেজিস্ট্রেশন আমরা পাবো। ভ্যাকসিন ডোজ রিকোয়ার্ড বেনিফিশিয়ারিজ, এটা এই তিনটে নিয়ে একটা কোশ্চেন আছে। ঠিক আছে, আমি ওই কোশ্চেনটা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব, এই তিনটে তোমরা মাথায় রেখে ওই কোশ্চেনটা সলভ করতে পারো। ঠিক আছে, মানে প্রেগনেন্সি হচ্ছে লাইভ বার্থ প্লাস প্রেগনেন্সি ওয়েস্টেজ। কিছু কিছু প্রেগনেন্সি হচ্ছে ওয়েস্টেজ যায়, মানে তাদের হচ্ছে লাইভ বার্থ হয় না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে ধরো স্টিল বার্থ হয়ে গেছে বা অ্যাবর্শন হয়ে গেছে, সেক্ষেত্রে সেই প্রেগনেন্সিগুলো তাহলে ওয়েস্টেজ হচ্ছে। সেই প্রেগনেন্সি ওয়েস্টেজটা 10% অফ লাইভ বার্থ আমরা কিন্তু ধরি। তো টোটাল প্রেগনেন্সিটা আমরা কত ধরবো, যে লাইভ বার্থগুলো হয়েছে প্লাস প্রেগনেন্সি ওয়েস্টেজ, দ্যাট ইজ 10% অফ লাইভ বার্থ, এটা হচ্ছে টোটাল প্রেগনেন্সি। এরপর লাইভ বার্থটা এখান থেকে আমরা কি করে ক্যালকুলেট করব, ফ্রম দিস ফর্মুলা। লাইভ বার্থ ইকুয়াল টু ক্রুড বার্থ রেট বাই হচ্ছে 1000 ইন্টু পপুলেশন। আর এএনসি রেজিস্ট্রেশন, এরপর প্রেগনেন্সিগুলোর যে প্রেগনেন্সি আমরা টোটাল পাচ্ছি, টোটাল সব কিছু কিন্তু আমাদের রেজিস্টার হয় না, গ্রেটার দেন 50%ই শুধুমাত্র রেজিস্টার হয়। ঠিক আছে, এরপর ভ্যাকসিন ডোজ রিকোয়ার্ড বেনিফিশিয়ারি, সেটা হচ্ছে লাইভ বার্থ ইন্টু টোটাল নাম্বার অফ ডোজেস ইন্টু ভ্যাকসিন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, যেটা হচ্ছে ভিএমএফ, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন ডোজেস রিকোয়ার্ড। ঠিক আছে,
যেমন বিসিজির ক্ষেত্রে হচ্ছে না 2, এমআরের ক্ষেত্রে 1.3, আদার্সে হচ্ছে 1.1। এটা অতটা আসে না কোশ্চেনে, ঠিক আছে, এটা অতটা মনে রাখার দরকার নেই, এটা অতটা কিন্তু কোশ্চেনে আসে না, কিন্তু এই জিনিসটা যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এখন তাহলে এতটা পর্যন্তই থাক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস. So if you liked my video, do like, share and subscribe to my channel for more such content and updates. Thank you so much. Bye bye.